রাস্তায় দিয়ে শহীদ হয়েছে, ওনার ছেলে শহীদ হয়েছে, এই একটা শহীদ হইলো না, কি একটা আন্দোলন হইলো। আচ্ছা। আমি বলে তুই ছিলি কোহানে? হ্যাঁ, তখন আমি এরকম দুই এক কথা কওয়ার পর আমি বলে বেশি কথা কবি তোর জিব্বাটানকে আমি এখানে ছিঁড়ে ফেলাবো, কারণ ছেলে মারা গেছে আমার, আন্দোলনে ছেলে মারা গেছে আমার, তোর তোর কেউ মারা যায়নি, তুই মারো নেই, তুই এই ধরনের তুমি কথা, এটা বুঝবা কি? তুমি এই ধরনের কথা আমার সামনে জীবনে যতদিন আমি বাড্ডা এলাকায় আছি এতদিন আর কোনো কথা বলবা না, যদি আজে বাজে কথা বলো হয়তো তুমি ওই দিন হয়তো মারা যাইতে পারো, না আমি মারা যাইতে পারি। প্যাসেঞ্জার নামাই দিয়া যখন বাসার দিক রওনা দিছে, তখন আর কি আমার ছেলের পিছন থেকে একটা গুলি লাগলো, ডাইন পাশে গুলি লাগিয়া এখান থেকে বার হয়েছে কলিজা, কালো কলিজা ছিড়িয়া। তার যে ছেলেটা ওটা নিয়ে গেছে সে আমাকে বলতেছে যে কাকা কোন বাসায় বলবো, আমি ময়না তদন্ত করার জন্য পুলিশই ডিসিরা কবর থেকে উঠেছিল, কিন্তু চোখের পানি কমে না, যেদিন উঠেছে ওই দিন থেকে আর একটু কমছে। আমার হাফিজুল 4 মাস 10 দিন পর যেরকম লাশ মানে পুলিশ যখন উঠেছে সেরকমই রয়েছে, আর ডাইন পাশ থেকে যেখান থেকে গুলি বাড়িয়েছে ওখান থেকে এখনো রক্ত পড়ে। তখন আমি মনে করছি আমার ছেলে আল্লাহ তাআলা তারা জান্নাতবাসী করছে, আমি এইটা মনে করি। প্রিয় দর্শক, আমার কোলে যে বাচ্চাটা আছে এর বয়স এই মুহূর্তে 3 বছর। 3 বছর বয়সী একটা ছোট্ট শিশু বাচ্চা। এখন থেকে 2 বছর আগে ওর বয়স ছিল মাত্র 1 বছর। ওর যে আরেকটু বড় একটা ওর বড় ভাই আছে, তার বয়স এখন 4 বা 5 বছর, এবং ওর একটা ছোট্ট আরেকটা ভাই আছে। সেই ভাইটা ওই 2 বছর আগে তার মায়ের মানে ওর মায়ের গর্ভে ছিল, আর তার বাবা 2 বছর আগে মানে সেই 2024 সালের জুলাইয়ের 20 তারিখ রাস্তায় বেরোলো। প্রচণ্ড রকমের সরকারি বুলেট এখান থেকে সেখান থেকে ছুটে আসছিল। মানুষজন, আন্দোলনকারীরা ছোটাছুটি করছিল, তাদেরকে এলোপাতাড়ি গুলি করা হচ্ছিল, এবং সেই গুলির মধ্যে যারা আহত হচ্ছিল তাদেরকে সেবা শুশ্রূষা বা হাসপাতালে পৌঁছে দেওয়ার কাজটা করছিল এই ছোট্ট মাসুম বাচ্চাটার বাবা। সে অটোরিকশা চালাতো ঢাকার বাড্ডা এলাকাতে। অনেকেই হয়তো তাকে নাম বললে চিনেও ফেলবেন, সেই শহীদ হাফিজুল, অটোরিকশা চালক হাফিজুল। আন্দোলনকারী অসুস্থ আহতদেরকে শুশ্রূষা করতে যেয়ে হঠাৎ করে কোত্থেকে যেন একটা বুলেট তার ডান পিঠের ভেতরে ঢুকে বুকের ডান পাশ দিয়ে কলিজা ছিঁড়ে বের হয়ে গেল। এই ছোট্ট শিশুটার বয়স তখন 1 বছর, এবং হাফিজুলের স্ত্রীর মানে ওর মায়ের গর্ভে আরো একটা বাচ্চা সন্তান সম্ভবতী, এবং ওর আরেকটা ভাই আছে যে স্টুডিওতে এসেছে দাদার সঙ্গে। সেই বাচ্চাটার বয়স তখন 3 বছর, ওর বয়স 1 বছর, ওর মা সন্তান সম্ভবা মানে আরেকটা বেবি আসবে। ঠিক সেই মুহূর্তে হাফিজুল শহীদ হয়ে গেল। জনগণের ট্যাক্সের টাকায় কেনা অস্ত্র, সেই অস্ত্র থেকে যে বুলেট বের হলো, সেই বুলেটে ঢাকার রাজপথে অটোরিকশা চালক হাফিজুল শহীদ হলেন। লালজুলের গল্পে আমরা আজকে আমাদের স্টুডিওতে ডেকেছি সেই শহীদ হাফিজুলের গর্বিত পিতা এবং তার সেই আপাতত 2জন গর্বিত সন্তান। একদম ছোটটা তো আসলে বাসায় আছে তার মায়ের কাছে, ওরা এসেছে। মাসুম বাচ্চা, দেখেন আমি এতক্ষণ কি বললাম, ও কিছুই বোঝে নাই, কিচ্ছু বোঝে নাই, বোঝার কথাও না। বাবার কোনো স্মৃতি
কোনোদিনও হাতড়াতে পারবে না। হয়তো যখন বড় হতে থাকবে তখন বড়রা, নানা দাদারা, তারপরে ওর মা হয়তো বা বাবার ছবি দেখিয়ে বলবে, এই ছিল তোমার বাবা, এই ছিলেন তোমার বাবা, যিনি শহীদ হয়েছিলেন রাজপথে। প্রিয় দর্শক, প্যানভিশন টেলিভিশনের আজকের এই লাল জুলাইয়ের গল্পের আয়োজনে আমি জহিরুল ইসলাম টুটুল আপনাদের সবাইকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের সাথে আছেন হাফিজুলের গর্বিত পিতা। চাচা, আসলে কেমন আছেন এই কথাটা তো জানতে চাইবো না। একজন সন্তানহারা বাবা তার সন্তান হারিয়ে কেমন থাকে, এটা যে পিতা তার সন্তান হারিয়েছে, যে পিতা তার সন্তানের লাশ কাঁধে নিয়েছে সেই জানে। আমরা একটা কথা জানি যে পিতার কাঁধে সন্তানের লাশ পৃথিবীর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর রকমের ভারী একটা বস্তু। আপনি সেটা বহন করেছেন, বহন করতে বাধ্য হয়েছেন। এই যে দুজন নাতিকে নিয়ে এসেছেন, ওদেরকে নিয়েই তো আপনার সময় কাটে। জি ওদের শরীরে আপনি আপনার সন্তানের ঘ্রাণ পান। আচ্ছা, আমি একটু জানতে চাই যে ওই 20 তারিখ না জুলাইয়ের, জি জুলাইয়ের 20 তারিখ ঠিক কখন আপনি জানতে পারেন যে আপনার ছেলেটা আজকে অটোরিকশা চালাতে গিয়ে রাস্তায় গিয়ে গুলিবিদ্ধ হয়েছে? মানে এই খবরটা আপনি কখন এবং কিভাবে জানতে পারেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। গত 2024 20 জুলাই বেলা 2:30টার সময় আমার ছেলে হাফিজুর রহমান ছাত্র আন্দোলনের সময় এই প্যাসেঞ্জার নিয়ে যা আশা করে, কিন্তু ওই সময়টায় ও প্যাসেঞ্জার নামাই দিয়া যখন বাসার দিক রওনা দিছে, তখন আর কি আমার ছেলের পিছন থেকে একটা গুলি লাগলো, ডাইন পাশে গুলি লাগিয়া এখান থেকে বেরোইছে কলিজা, কালো কলিজা ছিড়িয়া বেরিয়েছে। এখন আর এক রিক্সাওয়ালা করে নিয়ে হসপিটালে গেছে। এক এক করে 3টা হসপিটাল থেকে ফেরত দেওয়ার পরে মুগদা মেডিকেল হসপিটালে যখন সে চিকিৎসাকালীন অবস্থায় আর কি আমার ছেলে আর কি মারা যায়। তার যে ছেলেটা ওটা নিয়ে গেছে সে আমারে বলতেছে যে কাকা কোন বাসায় বলবো, আমি ও আপনাকে জানালো যে ছেলেটা নিয়ে গেছিল আরেক রিক্সাওয়ালা? তখন আমি আল্লাহরে বললাম যে আল্লাহ তুমি কোথায় আছো, এই জুলুম সরকারের পদত্যাগ করো। তখন আমি যাই দেখি এই মুগদা মেডিকেল হসপিটালে। আমি যখন গেছি তখন পুলিশ এবং আনসাররা আমারে জড়াই আসছে যে বাবা আপনি মৃত্যু হয়ে না, আপনার ছেলে আছে, আপনার ছেলে মারা গেছে, আমরা তো আপনার সন্তানের। তখন আমার 10 মিনিটের মতন বসাই রাখিয়া পরে আমার ছেলেরে দেখাইল। আমার ছেলের মুখ নাকি আমার বাবা চেহারার দিক তাকাই নেই, আমার বাবা হাসতেছে, কিন্তু আমার বাবা আর দুনিয়াতে আর নাই। তখন ওখানে আরো কত সময় আমারে ধরে রাখার পরে আমি অ্যাম্বুলেন্স ঠিক করতে গেলাম। তারা বললো যে আপনার ছেলেরে আমরা নিয়ে যাইতে পারবো না, যদি আপনি 5 লক্ষ টাকাও দেন তাহলে আপনার ছেলেও পাবেন না আর আমরা গাড়িও পাবো না। তাহলে আপনি আপনার ছেলের যে রিক্সা করে নিয়ে আইছে সেই রিক্সায় নিয়ে চলে এই রিক্সার উপরে প্রায় 1 বট রক্ত পরিপূর্ণ হয়ে রয়েছে। ছেলে রক্ত পাতালে দিয়ে ছেলে কোলে নিয়ে, মানে একদিকে সন্তানের রক্ত পুরো রিক্সা জুড়ে, মৃত সন্তানকে কোলে নিয়ে আপনি কোলে নিয়ে এরপর আমি বাসায় আসি। বাসায় আসার পরে
এলাকার লোকজনে আমার ধরে নিয়ে রাখলো, কিন্তু আমার ছেলে যারা মারছে আমি চাই যে তারা যেন উপযুক্ত শাস্তিটা পায়। আমি সরকারের কাছে এই আবেদনটা করতেছি যে আমার এই ছোটো ছোটো নাতি পুতিগুলি আমি আছি খুব অসহার ভিতরে। চাচা, আমি একটু বর্তমান পরিস্থিতিটাই একটু জানতে চাই। আমি আরও কিছু জানবো, আপনার ছেলে সম্পর্কে জানতে চাইব। নাতিগুলো তো খুব ছোট, এবং আপনার এই কয় ছেলে আপনার? আমার দুই ছেলে ছিল। আচ্ছা এই ছেলে ছিল ছোট, আর বড় ছেলে হাফেজ মৌলানা। আচ্ছা আচ্ছা সে ওই মসজিদি নামাজ পড়ায় আর ওই মাদ্রাসায় পড়ায় আর কি। আচ্ছা, আপনার বৌমা তো আপনার না, আমার সাথে নেই। ছেলে মরার পরে আমার দ্বারে ছিল মাসখানেকের মতন, তখন থাকার পরে এই তার তো আরেকটা নাতি আছে মনে হয়। হয় আর একটা নাতি আছে। ওর নাতিটা হইছে ওরে 4 মাস 10 দিন পর আবার ওরে ময়না তদন্ত করার জন্য পুলিশি ডিসিরা কবর থেকে উঠেছিল, কিন্তু চোখের পানি কমে না। যেদিন উঠেছে ওই দিন থেকে ওর একটু কমছে। আমার হাফিজুল 4 মাস 10 দিন পর যেরকম লাশ মানে পুরো যখন উঠেছে সেরকমই রয়েছে। আর ডাইন পাশ থেকে যেখান থেকে গুলি বাড়িয়েছে ওখান থেকে এখনো রক্ত পড়ে। তখন আমি মনে করছি আমার ছেলে আল্লাহ তাআলা তারা জান্নাতবাসী করছে, আমি এইটা মনে করি। এই যে আপনার সন্তান আবার সন্তানের বাবা হয়ে তারপরে যে পৃথিবী থেকে এভাবে চলে গেল, হঠাৎ করেই চলে গেল, এবং সেই জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে শহীদ হলেন, চলে গেল। এই ছোট ছোট নাতিদেরকে যখন দেখেন, আপনার সন্তানটাও তো এক সময় আপনি ইয়াং ছিলেন আরো, এবং আপনার সন্তানও এরকম ছোট ছিল। এই সন্তানটাকে প্রথম যেদিন কোলে নিয়েছিলেন ওই দিনের ঘটনা মনে আছে? হাফিজুরকে প্রথম যেদিন ভূমিষ্ঠ হলো কোথায় হয়েছিল, এবং আপনি কোলে নেওয়ার পরে আপনার অনুভূতিটা কি ছিল সেদিন? আপনার তো এটা দ্বিতীয় সন্তান। হ্যাঁ, দ্বিতীয় সন্তান। আমার প্রথম সন্তান যখন ছেলে সন্তান হইল, আল্লাহর কাছে আমি সবসময় কামনা করছি যে আল্লাহ তুমি ছেলে দেওয়ার মেয়ে দাও, তুমি নেক্সট সন্তান দিও। জি। হ্যাঁ, এরকম করে এক এক করে 2টা ছেলে যখন হয়েছে, তখন আমার বড় ছেলের নাম আমার আব্বা রাখছে রুহুল আমিন। রুহুল আমিন হাফেজ মৌলানা হবে। আর আমার এই ছোটো ছেলের নাম আমি রাখছি হাফিজুল। যে হাফিজুর রহমান, ও হাফেজ মৌলানা হবে। এখন এর দৃশ্য কথা কি বলবো, কারণ গরিব হইলেও তো আমরা তো মানুষ, কিন্তু আশা সবার ভিতরে থাকে। আমি চাইছিলাম যে আমার ছেলে দুটিয়া হাফেজ মৌলানা হোক। সে ছেলেরও আমি মাদ্রাসা দিছি, স্কুলে দিছি, ক্লাস 8 পর্যন্ত পড়ছে। পরে আর পড়ে নেই, পরে মাদ্রাসায় দিলাম। মাদ্রাসায় দিলি ওই মাদ্রাসায় কিছুদিন থাকি, এসে আব্বা আমি আর কোনো জায়গায় পড়বো টড়বো না। আমি বলি পড়বি না বেটা, কষ্ট যা করার আমি করতেছি, এই কষ্ট দুঃখ করিয়ে তোকে খাইতেছি, মানুষ করতেছি, তোরা লেখাপড়া করতেছ। এখন যদি তুই কর যে না আমি পড়বো না, তাহলে তো এর মতো পৃথিবীতে দুঃখ আর কিছু থাকে না। কারণ তোকে ভাতের অভাব নেই, কাপড়ের অভাব নেই। আমি এরকম কষ্ট দুঃখ করিয়ে যা কিছু করছি ছেলে মেয়েদের নামে, ছেলে মেয়ের জন্য, এরকম পৃথিবীতে কেউ করবে বলে আমার মনে হয় না। ছেলে মেয়ে সবারই থাকে, আর ছেলে মেয়ের জন্য সবাই বাবা মা ছেলে সন্তানের জন্য আদর যত্ন করে। কিন্তু আমি অসহায় হইয়া যতটুকু 4 পর ঘরদার রিক্সা চালাইছি, মানুষের কাজ করছি, ঠেলা গাড়ি চালাইছি, অনেক কষ্ট করছি যা সীমার বাইরে। সেই ছেলেটাকে তিল তিল করে বড় করলেন। জি। এই ছেলে তখন বাড়ি ডাঙ্গর হইল, আমার দাঁড়িয়েই থাকতো। আপনি বাড্ডা এলাকায় কি আপনার বাসা? হয়, বাড্ডা এলাকায়। দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি ফিরিজপুর, নাজিরপুর থানা, রঘুনাথপুর গ্রাম। তাহলে ঢাকাতে এই অঞ্চলে কত বছর ধরে আছেন? দীর্ঘ 23 বছর। 23 বছর ধরে, মানে তার মানে আপনার এই ছেলেটা বড়ই হয়েছে ঢাকায়। এমন কোনো লোক হাফিজুর চিনে না, এর কথা কইলি ভুল হবে। মানে ওর চরিত্রটা এত ভালো ছিল, কিন্তু ভাষায় প্রকাশ করা যায় না। আচ্ছা, কিরকম, কেমন ভালো ছিল? যেমন হাফিজুল, একজন পিতা যখন তার সন্তান সম্পর্কে বলে যে আমার সন্তান এত ভালো ছিল, তার মানে এটা আমাদেরও একটু জানতে ইচ্ছা করে যে আপনার সন্তানকে আপনি কেমন দেখেছেন? হাফিজুলের চরিত্রের কথা
কি বলবো, বলার ভাষা আমার ভিতরে নাই। কিন্তু ওই হাফিজুল যেদিন মারা যায় জি ওই দিন হাজিবাড়ি মসজিদই 4 তলা বিল্ডিং মসজিদ, এই 4 তলা বিল্ডিং মসজিদের ভিতরে কোনো জায়গা ফাঁক ছিল না মানে ওর জানাজা জানাজার জন্য। এবং পিছনে মসজিদের নিচায় 4-5টা কাতার হয়েছে। এত মানুষ যে কোথা থেকে আসলো আল্লাহ তাআলা মনে হয় তো অগণিত ফেরেশতা পাঠাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন শহীদের জন্য ফেরেশতা পাঠিয়ে দেন। আবার ওরে যখন আমি কবরস্থানে লয়ে যাই, এর পিছনে আমার পিছনে মনে হয় যে 1-150 মানুষ ছিল। পরে যে এই মানুষ এত গন্ডগোল ফ্যাসাদ, এর ভিতরে কেনা কোন দিকে কোথায় চলে গেল কোনো গোনা গাথা ছিল না। আচ্ছা, এই যে আপনি আপনার সন্তানের লাশ সামনে নিয়ে রাব্বুল আলামিনের কাছে যে চিৎকার করে দোয়া করেছিলেন, বিচার দিয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে আমার সন্তানকে যারা আমার কাছ থেকে কেড়ে নিল, রাব্বুল আলামিন তুমি তাদের পতন ঘটাও, তুমি তাদের বিচার করো। শেষ পর্যন্ত যখন 5 আগস্ট জি 2024 আপনি জানতে পারলেন যে সেই ফ্যাসিস্ট, সেই হাসিনা তার দলবল সহ পালাতে বাধ্য হয়েছে এবং এই দেশের আপামর ছাত্র জনতা থেকে সাধারণ মানুষ, শিশু বাচ্চা থেকে সবাই রাস্তায় নেমে এসেছে এবং সবাই গণভবন অভিমুখে যাচ্ছে এবং তাকে সমূলে উৎপাটন করার জন্য তার যে স্মৃতিচিহ্নগুলো সেগুলো সবাই ধ্বংস করে দিচ্ছে, তখন এটা জানার পরে আপনার কেমন লাগছিল? যখন ফেসিস সরকার 5 আগস্ট ছাত্র আন্দোলনের কারণে বাংলাদেশ ত্যাগ করছে, তা শুনে হয়তো অনেক মনের ভিতরে একটা আল্লাহর কাছে শুকরানা আদায় করছি যে এই দেশে স্বৈরাচার থেকে আল্লাহ তাআলা মনে হয় যে আমাদেরকে মুক্ত করছে। হ্যাঁ, কিন্তু ছেলের শোকে না পারি কারো দ্বারে যাইতে, না পারি কারো সাথে কথা বলতে। আমার ছেলে মেয়ে যে যেখানে আছে সবাই কান্দাকাটি করছে, কিন্তু আমি বাবা হয়ে কান্দিতেছি। আমি যদি কাঁদতে চাইতাম তাহলে ওর মা, ওর ছোট 2 বোন, ওর ভাই, এরা হয়তো হাট ফেলে কারণে মারাও যাইতে পারতো। আচ্ছা, তার ছোট 2 বোন এরা কিসে পড়ছে বা কি করেন ওনারা? ওরা বিয়ের আগে ওই স্কুলেও দিছি, মাদ্রাসায় দিছি, বিয়ে দিয়ে দিয়েছেন তো? হ্যাঁ বিয়ে দিয়ে দিছি। জি জি। তা ও মারা যাওয়ার সময় ওর ছোট বোন ছিল জর্ডান, আর ওই ওর বড় বোন ছিল তার শ্বশুর বাড়ি, আসতে পারেনি। জি, আমরা দেখতে পাচ্ছি, আমার মনে হয় যে আমাদের ক্যামেরাও দেখা যাচ্ছে, আসলে বাচ্চা তো এরকমই হয়। হ্যাঁ, মানে ওদের কাছে ওরা ওই যে যেটা বললাম যে ওরা ঠিক বোঝেও নাই এখনো পর্যন্ত যে ওরা তাদের জীবন থেকে কি হারিয়েছে। কিন্তু একটা সন্তানের জন্য বাবা অসুস্থ হলেও বাবা বেঁচে থাকাটা যে কতটা জরুরি সেটা প্রত্যেকটা সন্তান যখন আস্তে আস্তে বড় হতে থাকে তখন সে আরও সেটা অনুভব করে। এই সন্তানদেরকে হয়তো বা এখন আপনি বা অন্যান্য অথবা চারপাশের সবাই টেক কেয়ার করছে, দেখাশোনা করছে, কিন্তু এই সন্তানগুলো যখন বড় হবে, যখন আস্তে আস্তে জানবে যে আমার বাবাকে আমরা এত ছোটবেলায় হারিয়েছি এবং এই কারণে হারিয়েছি, ওদের মধ্যে দুটো জিনিস হবে। একটা হচ্ছে একটা গর্বের কারণ হবে যে ঠিক আমার বাবাদের মতো অজস্র এরকম চাচ্চুদেরকে বা অজস্র আন্টিদেরকে হারিয়েছিলাম বলেই আমরা যেমন ওই ফ্যাসিস্ট হাসিনাকে বিদায় করতে পেরেছিলাম, আমরা ওই অবস্থার পরিবর্তন ঘটাতে পেরেছিলাম, আমার বাবারা পেরেছিল, আবার একইভাবে নতুন একটা সময় আমরা পেয়েছিলাম। আবার আরেকটা কষ্ট যেটা যে হায় আজ যদি আমার বাবা বেঁচে থাকতো তাহলে হয়তো আমাদের পাশে থাকতো, আমাদের স্কুলে নিয়ে যেত, কলেজে নিয়ে যেত, আমাদেরকে অনেক কিছু কিনে দিত, আমাদেরকে আদর করত। এই যে সারা জীবন তাদের যে একটা কষ্ট, এই কষ্ট তো কোনোদিন লাঘব হবে না। কষ্ট থাকে যাবে জীবনে যতদিন বাইরে থাকবে, কিন্তু আল্লাহর কাছে কামনা এবং
দোয়া করি যে আল্লাহ ওদেরকে যেন এই বাভারা কষ্টটা যেন ওদেরকে যেন আল্লাহ ধৈর্য ধারণ করার তৌফিক দান করে। আমিন। এখন সবকিছু মিলিয়ে আপনার সংসারটা কেমন চলছে, কেমন আছেন? এখন একটা সন্তান মানে হচ্ছে, যেহেতু সেই সন্তানও তখন ইনকাম করতো, আপনার তাদের সংসারটাও চালাতো এবং সে আপনাকে সাপোর্টও দিত আশা করি। জি এখন আরেকটা সন্তান আছে, দুটো মেয়ে বিয়ে দিয়ে দিয়েছেন, তো স্বাভাবিকভাবেই আপনার তো একটা হাত ভঙ্গুর। জি এই অবস্থায় আপনি কেমন আছেন এখন? আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ শুকরানা আদায় করতে, কারণ আল্লাহ যারে যে বিধি রাখে ওই বিধি আল্লাহর কাছে শুকরানা আদায় করলে আল্লাহ তাআলাও খুশি। কিন্তু আমার এখন বয়স ৬৭ বছর বয়স, জি। আমি এখন অটো রিক্সা চালাই, তারপর খাই। আচ্ছা, ওই এলাকাতেই? ওই এলাকায় আছি। হুম হুম। এখন ওই ছেলে হারাবার পরের থেকে আমি এই অটো অটো তার চালাই। আগে কি চালাতেন? না, তার আগে আমি ওই সিএনজি চালাইতাম। সিএনজি চালাতেন? হ্যাঁ। আচ্ছা। তো এখন আর ওই সিএনজি চালাই না, এখন ওই অটো রিক্সা চালাই। তাতে কেমন, মানে ঠিকঠাক ভাবে চলতে পারছেন? এই তো অটোটা কি আপনার নিজের? হ্যাঁ, অটোটা আমি নিজে নিজের, কিনে আচ্ছা, লইছি, কিনে নিছেন। ওইটা আর কি চালাইতেছি। হুম হুম। তো ওই অটোর আমি আমার ছেলের নাম লিখে ২৪শে জুলাই আন্দোলন, শহীদ হাফিজুল, ২৪শে ২০২৪ জি। জুলাই। একটা বিষয় খুব করে জানতে চাই, এই জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছে, যারা রক্ত ঢেলে দিয়েছে এবং যাদের আত্মত্যাগের কারণেই বা যাদের জীবন দেওয়ার কারণেই, আপনাদের মতো পিতারা সন্তানহারা হওয়ার কারণেই আমরা যে এই যে পরবর্তীতে একটা নতুন বাংলাদেশ পেলাম, আমরা যে আরেকটা সরকার পেলাম, এখন যে অবস্থায় চলছে, কিন্তু এখানেও যখন আপনি দেখেন বা শোনেন যে জুলাই আন্দোলনকারীদেরকে নিয়ে খারাপ কথা বলা হয়, বলে অনেকে বাজে কথা বলে, তারপরে তাদেরকে কটু কথা বলে, তাদেরকে ছোট করে অসম্মান করে কথা বলে, আপনার সন্তান হারিয়েছেন কিন্তু আপনি। তখন এই যে আমি যখন বলছি, দেখেন আমার লোমকূপগুলো একদম দাঁড়িয়ে গেছে, মানে এই আমি নিজে এটা সহ্য করতে পারি না, কারণ এই মানুষগুলোর মানে রক্তের উপরে সিঁড়ি বেয়েই তো আমরা আজকে এই জায়গাটায় এসেছি, তাই না? তারপরে এই দেশে বসে বসেই যখন এদেরকে নিয়ে বা জুলাই আন্দোলনের শহীদদেরকে নিয়ে বা শহীদদের পরিবারদেরকে নিয়ে হাসি তামাশা করে কথা বলে, অনেকে কটু কথা বলে, তখন কেমন লাগে আপনার? তখন কেমন লাগবে, কথাটার প্রতিবাদ যদি আমরা শহীদ পরিবার বলতে সবার কথা বলতে চাই না, আমার ব্যক্তিগত কথা বলি, যে যদি প্রতিবাদ করতে যাই তখন হয়তো আবারই কারণ আমার শুরু হয়ে যাবে, যার কারণে প্রতিবাদ কারোর সাথে করতে যাই না। আর এই ধরনের কথা আমার সামনে কেউ আজ পর্যন্ত কইতে সাহস পায় নাই, এবং আমি আবার এই লোকটা একটু হামলা খেলাছে। আচ্ছা, মানে একটু রাগি রাগি রাগী, আচ্ছা। হ্যাঁ, যার কারণে ওই এলাকায় ২৩-২৪ বছর থাকি, সবাই জানে যে আমি একটু হামলা, যার কারণে আমার সামনে কোনো লোক কোনো কথা বলে না। তবে কিন্তু একদিন একটা কথা একজনে বলে বলছিল যে এই, তারা আমি বলছি যে এই দেখ তোর কিন্তু জিব্বা টান দিয়ে আমি ছিঁড়িয়ে ফেলাম। কি বলছিল, কথাটা কি ছিল? কথাটা বলছিল যে জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছে এরা তো একটা মানে রাস্তায় দিয়ে শহীদ হয়েছে, ওনার ছেলে শহীদ হয়েছে, এই একটা শহীদ হইলো না, কি একটা আন্দোলন হইলো? আচ্ছা। আমি বলে তুই ছিলি কোহানে? হ্যাঁ, তখন আমি এরকম দুই এক কথা কওয়ার পর আমি বলে বেশি কথা কবি তোর জিব্বা টানকে আমি এখানে ছিঁড়ে ফেলাবো, কারণ ছেলে মারা গেছে আমার, আন্দোলনে ছেলে মারা গেছে আমার, তোর তোর কেউ মারা যায়নি, তুই মারো নেই, তুই এই ধরনের তুমি কথা এটা বুঝবা কি? তুমি এই ধরনের কথা আমার সামনে জীবনে যতদিন আমি বাড্ডা এলাকায় আছি এতদিন আর কোনো কথা বলবা না, তোমার আজকের থেকে নিষেধ করে দিলাম। আর আমারে দেখলি যেন কোনো আজে বাজে কোনো কথা না বলো, যদি আজে বাজে কথা বলো হয়তো তুমি ওই দিন হয়তো মারা যাইতে পারো, না আমি মারা যাইতে পারি। সন্তানকে তো প্রতিটা মুহূর্তেই আপনার মনে পড়ে, খুবই স্বাভাবিক। খাওয়ার টেবিলে বসলে, খেতে বসলে, হাঁটতে গেলে তার একটা পোশাক দেখলে মনে পড়ে, এই কিন্তু তারপরেও খুব বেশি মনে পড়ে কি কি কারণে? কোন বিশেষ কোনো স্মৃতি আছে কিনা যেটা মনে পড়ে এবং মনে পড়লে বেশি কষ্ট লাগে? বেশি কষ্ট লাগবে কি, ওই যেদিন জুলাই আন্দোলনে ও মারা যায় ওই দিন আমি আমার ছোটো জামাইরি দেখতে যাব, তখন আমার এই বড় নাতি ডারি নিয়ে আসলাম, আসার পরে আমি ওই আম কিনলাম, পেয়ারা কিনলাম, আঙ্গুর ফল কিনলাম, আবার
আপেল কিনলাম, এগুলো কিনিয়ে জামাইরি দেখতে যাব। তখন এই আমরা, ওর মা, আমি আর আমার এই নাতি, এই গড়ে 4 জনে কি খাইলাম কিছু, আচ্ছা। কিছু ফল ভাল খাইলাম। তখন আমি ওরে বললাম যে তুই আজকে যাইস না, আল্লাহ যে বিলি চালাবে বিলি চলবে না, তুই যাই দরকার নেই, তুই বাসায় থাক। তখন ওই হাফিজুল আমার এই বড় নাতিটারে আমার কোলে দিয়ে কইল কি আব্বা ওরে দেখেন। তখন আমার হঠাৎ মনে হলো যে ও তো আমার এরকম ধরনের কোনো কথা কোনো সময় বলে না, তখন ও আমার এই কথাটা কেন বললো যে আব্বা ওরে দেখেন। তখন আমি আবারই ওর মার কোলে দিয়ে, মানে ওর দাদির কোলে নাতিটারে দিয়ে আমি ফিসফিস দৌড়ে গেলাম যে হাফিজুল তুই কই দিই দাঁড়া। কিন্তু দেখি যে হাফিজুল আর এলাকায় নাই, মানে এক মুহূর্তের ভিতরে টান দিয়ে চলে গেছে। হ্যাঁ, ও যখন বললো যে আব্বা আপনি আহাদ রহমানরে দেখেন, এটা বলছে। হ্যাঁ, এইটা বলার পরে আমার মনের ভিতর একটা ধাক্কা লাগলো যে ও এই কথাটা কেন বললো। কারণ আল্লাহ তাআলা মনে হয় যে ওরে শেষ কথা কয়ে গেছে যে আব্বা আপনি আহাদ রহমানরে দেখেন। তারপরের থেকে আজ দীর্ঘ 2 বছর হয়ে গেছে, আহাদ রহমান, আব্দুর রাজ্জাক এরা 3 জনে যদি আমারে দেখে আর কারোর কোলে নিতেও নিতে পারে না, ওই আমার সাথে সাথে প্রস্রাবখানায় যাবে, পায়খানা যাবে, গোসল করতে যাবে। হ্যাঁ, আমি নামাজ পড়তে গেলে মসজিদে আজান দিলি দাদা আমি আল্লাহ যাবো 2 ভাই একেবারে মসজিদে যাইয়া নামাজ পড়বে। এভাবেই আপনার দিন কাটছে? এইভাবেই আমার দিন কাটতেছে, কিন্তু ছেলের শোক সামলাইতে পারতেছি খালি শুধু এই নাতির দিক তাকাইয়ে। কিন্তু নাতির যে প্রথম 24 সালে নিয়ে আটকাই রাখলো, আমার কাছে দিত না। আমি আনতে গেলি আমার কাছ কোল থেকে ছিনাই নিয়ে যেত। এই নানান রকমের তাল বাহানা শুরু করিয়া, মানে একদিকে তো সন্তান হারানোর যে কষ্ট সেটা তো আছেই, তার সঙ্গে ধরেন আবার পারিবারিক কিছু কষ্ট আপনি পেয়েছেন। জি, যাই হোক চাচা, আসলে আমরা প্যানভিশন টেলিভিশন সবসময় চিন্তা করি যে এই যে জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছে সেই শহীদ পরিবারের জন্য আমরা হয়তো আমাদের জায়গা থেকে অনেক কিছু করতে পারবো না, কিন্তু এই প্রোগ্রামটা দেখার পর আমাদের দেশে এবং দেশের বাইরে যারা বাংলা ভাষাভাষী আছেন, যারা এই আন্দোলনের শহীদদেরকে, শহীদের পরিবারের প্রতি যাদের শ্রদ্ধাবোধ আছে, সম্মান আছে, তাদের কাছে এই গল্পটা পৌঁছে যাবে। এবং আমরা আশা করব যে আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে বা আমাদের মাধ্যমে হয়তো তারাও আপনাদের সঙ্গে যোগাযোগ করবে। আপনি হয়তো একটা সন্তান হারিয়েছেন, যেটা বাবা হিসাবে পুরো পৃথিবী যদি আপনাকে দেওয়া হয় তারপরেও আপনার সেই সন্তানের সমান কোনো কিছুই হবে না, সেই কষ্ট লাঘব হবে না। মানে এক পৃথিবীর সব সুখ এনে যদি আপনাকে দেওয়া হয়, বাবা আপনাকে এটা দিলাম, আপনি আজকে থেকে আপনার সন্তানের যে শোক সেটা ভুলে যান, সেটা কি সম্ভব? না, সম্ভব না, কোনোদিন হবে। কিন্তু এই এক পৃথিবীর ভালো মানুষগুলো আপনাকে সারা জীবন সম্মান করবে, শ্রদ্ধা জানাবে, কারণ আপনি শহীদ হাফিজুর রহমানের গর্বিত পিতা। এবং সেই পিতা যে যার সন্তানের ওই বিন্দু বিন্দু রক্ত যেটা রাজপথ রঙিন করেছে, সেই রাজপথ রঙিন না হলে আজকে যারা সেই পথ পাড়ি দিয়ে এসে সরকার ব্যবস্থাপনায় বসেছে, নিজেদের বিভিন্ন অবস্থান তৈরি করেছে, সেই অবস্থানটা কোনোদিনই তৈরি হতো না। আরো কত বছর যে এই বন্দিশালায় এই দেশের মানুষকে থাকতে হতো সেটা আমরা কেউ জানতাম না। আয়না ঘরে বা গুম ঘরে যারা পৌঁছে গিয়েছিল, ওখান থেকে অনেকে ফেরত এসেছে, কিন্তু 5 তারিখের পরে তাদের হয়তো আর কখনোই স্বজনদের কাছে ফিরে আসা সম্ভব হতো না, যদি আপনার সন্তান বা আপনাদের সন্তান যদি শহীদ না হতো, আত্মহতি না দিত। এই জন্য আপনাকে সালাম এবং স্যালুট। দর্শক, আমরা আজকের এই লাল জুলাইয়ের গল্পে শহীদ হাফিজুর রহমানের গর্বিত পিতা এবং তার দুটো মাসুম বাচ্চা, তার 3টা বাচ্চা, তার দুটো মাসুম বাচ্চা স্টুডিওতে এসেছে। বাচ্চারা দেখলেন যে পুরো প্রোগ্রাম জুড়ে আসলে বাচ্চা ওর যে বাবা নাই, বাবা হারানোর কষ্ট সেটা বোঝারও বয়স হয়নি, তার আগেই বাবাকে হারিয়েছে, ওরা আছে। আমি এই প্রোগ্রামের মাধ্যমে আসলে কখনোই কোনো কিছু আমরা কারো কাছেই প্রত্যাশা করি না, দর্শকদের কাছে চাইও না, কিন্তু আজকে আমি অন্ততপক্ষে বলবো যে এই বাচ্চাগুলো যেন ঠিকমতো বেড়ে উঠতে পারে, লেখাপড়া করতে পারে এবং
চাচাজান এখন শরীরে একটু শক্তি আছে, যে কারণে উনি হয়তো ইনকাম করছেন, তার একটা অটোরিকশা দিয়ে উনি তার ঘর সংসার চালাচ্ছেন। কিন্তু আমি প্রত্যাশা করব যারা এই প্রোগ্রামটা দেখছেন দেশে এবং দেশের বাইরে, আমাদের মাধ্যমে অথবা যে কোনো মাধ্যমে এই পরিবারের সঙ্গে, এই চাচাজানের সঙ্গে যোগাযোগ করে আপনারাও তাদের পাশে দাঁড়াবেন এবং এই বাচ্চাগুলোর একটা উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি করবার জন্য আমরা যেন সচেষ্ট থাকি। রাষ্ট্র তো অবশ্যই দায়িত্ব নেবে, কিন্তু আমরা আমাদের জায়গা থেকে যেন সেই দায়িত্বটা পালন করতে পারি। দর্শক, আজকের মতো বিদায় নিব, তবে তার আগে আর দু একটা কথা আছে কিনা, একদম শেষ অংশে কিছু বলতে চান কিনা, যদি আপনার কোনো ইচ্ছা থাকে। বলার ভাষা তো আমার নাই বললেই চলে, কিন্তু দুঃখজনক এতটুক যে দীর্ঘ 2 বছর হয়ে গেল আমার নাতিদেরকে আমার বিয়ে নিয়ে এবং আমার ঝিয়েরি নিয়ে তাদের বাসায় নিয়ে রাখছে, এবং এই ছেলে হারা কষ্ট যদি নাতিরা দাঁড়ে থাকতো তৈলি ওইটা বুকি লইলি হয়তো ওই কষ্টটা একটু দূর করি, কিন্তু সেই পথ থেকেও আমাদেরকে বঞ্চিত রাখছে। মানে ছেলে হারার শোক, তারপরে নাতিদেরকে কাছে না পাওয়ার যে যন্ত্রণা, মাঝে মধ্যে নিয়ে আসতে পারেন, কিন্তু আপনার কাছে আমার কাছে রাখা হয় না। আচ্ছা, আমি এই প্রোগ্রামের মাধ্যমে এটাও জানাবো যে ওনার দাবিটাও যৌক্তিক, আবার একইভাবে কথা যখন উঠলই, তাহলে ছোট্ট করে একটু এটাও বলতে হয় যে তার মা অবশ্য সন্তানের জন্য মানে যেহেতু সন্তানগুলো ছোট, অতএব তার মা বাক প্রতিবন্ধী হোক আর যাই হোক, তার কাছে তার সন্তানরা কিন্তু খুব বেশি নিরাপদ, এটাও আমি বিশ্বাস করি। আমার জায়গা থেকে বললাম। বাকি বিষয়গুলো অবশ্য আপনারা নিজেরা মিউচুয়াল করবেন এবং আপনি চেষ্টা করবেন আপনার নাতিদের কাছে যতটা বেশি যাওয়া যায়, তাদের সঙ্গে দেখা করা যায়, সেই বিষয়গুলো অবশ্যই দেখবেন ইনশাআল্লাহ। আপনাকে অনেক ধন্যবাদ এবং আপনার সুস্থতা কামনা করছি। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। প্যানভিশন টেলিভিশনের অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনারা ফলো এবং সাবস্ক্রাইব করবেন, এবং আমাদের এই কন্টেন্টগুলো, বিশেষ করে লাল জুলাইয়ের গল্পের এই সিজনের যতগুলো গল্প আপনাদের সামনে আসবে, প্রত্যেকটা গল্প বা কন্টেন্ট আপনারা নিজেদের টাইমলাইনে, নিজেদের সোশ্যাল সাইটগুলোতে শেয়ার করে দিবেন, যাতে করে জুলাইয়ের গল্প কখনোই আমাদের ভেতর থেকে মুছে না যায়। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।